আমরা বাড়ির ভিতরেও আঙ্গিনার মধ্যে আমরা 2টা গর্ত করলাম, যেমন কব্বর দেয় মানুষকে ওইরকম করে 2টা গর্ত খুললাম। ওই গর্তের ভিতরে আমরা রাত্রিবেলা করে থাকছি। রাত্রিবেলা দেখি মানে এমন গাড়ির শব্দে মাটি কাঁপিয়ে উঠতো। ওই আমাদের পিছনে বাংকার খুললাম, খুঁড়ে ওখানে আমরা ওই যখনই দেখতো সাইরেন টাইরেন বাজতো, যে প্লেন উঠতো, তখন আমরা ওই বাংকারে থাকতাম। বিকালবেলায় আমরা খাওয়ার জিনিসপত্র নিয়ে ওইখানে ঢুকেছি, ওইখানে রাত্রিবেলা খাইছি। যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন ভোরবেলা দেখি প্লেন এত নিচ দিয়ে গিয়ে বাংলা পূর্ব পাকিস্তানে অর্থাৎ মগলহাট লালমনি মানে এই এরিয়া থেকে ঘুরিয়ে আবার ইতে, তখন আমরা ভয়ে ভীত সবাই, কিন্তু ঘরের ভিতর মানে ইটেই দেখছিল যে আকাশে একদম মোটা ধারে আগুনের মতো শলা যাচ্ছে, ভুটভুট ভুটভুট করে ফুটতেছে। তখন ওরা চপ করে ওই ঢুকে গেছিল। যখন কিলোমিটার পর্যন্ত আকাশের বহু উপরে দেখি আগুনের শলার মতো ভুক করে উঠতো, উঠিয়ে আবার ওখান থাকি। তো অনেকে এটা মানে আমরা ভয়ে ভীত, এটা যে কী হয় বাড়িতে বাংকার, মাটির নিচে বাংকার তৈরি করো, এই সিস্টেমে উপরে যেন বাংকারের উপরে মানে মাছা দিয়ে অন্তত 2 ফুট 3 ফুট যেন মাটির চাদর থাকে, আর ঢোকার মতো যেন রাস্তা থাকে। যখন দেখবে যে প্লেনের ঝাঁক বা বোমা বা এটা, সবাই কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাবে। প্লেন উঠতো একদম এত নিচু দিয়ে যে এই আম গাছ, জাম গাছ, বট গাছ, পাকুড় গাছ, আমাদের প্রচুর গাছ ছিল, ওই তার একটু উপরে উপরে যেত। ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ারফোর্স লেখা আমরা দেখতাম। বাহ, ইন্ডিয়ান এয়ারফোর্স কয়টা প্লেন গেল, 3টা কি 2টা কি 4টা, গুণে রাখতাম। নিষ্পুদীপ মহারা, অর্থাৎ যখন প্লেনের ঝাঁক বা ইটি দেখবে সবাই বাড়িতে, তখনকার তো অন্ধকারাচ্ছন্ন গ্রাম বাংলা, খালি কুপির আলো আর লণ্ঠনের আলো। তা বলতো যে যখন প্লেন বা রাত্রিবেলা প্লেন বা হবে, সবাই একদম বাড়ি অন্ধকার, এলাকা একদম অন্ধকার করে দিবে। বর্তমান ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত। মঙ্গলবার রাতেই ভারত পাহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছেন ক্ষেপণাস্ত্র ছুড়ে। আজ ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে মকড্রিল, সীমান্ত জুড়ে যুদ্ধ আবহ। ঠিক এই সময় অনেকের মনে ভেসে উঠছেন 1965 ও 1971 সালের সেই ভয়াবহ যুদ্ধের স্মৃতি। কেমন ছিল ঠিক সময়, সেই সময় সাধারণ মানুষ যুদ্ধের সময় কি প্রভাব অনুভব করেছিলেন সেটি জানার চেষ্টা করব। সেই সময়কার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সেটি জানার চেষ্টা করব। আমরা আরেকজনকে পেয়েছি 1965 সালে যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধের স্মৃতি কিরকম ছিল সেটি আমরা তুলে ধরবো এবং তার মুখ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ সরকার। বলছিলাম যে 1971 এবং 1965, তার আগে 1965 যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় আপনারা কোথায় ছিলেন এবং কি দেখেছেন? 1965 সনে তখন আমি প্রাইমারি স্কুল ছাত্র, ক্লাস 3 কি 4 পড়ি, এইরকম ক্লাস 3তে পড়ি আমার এটা। তা তখন ছেলেবেলা, তবু আর কি যেটা আমার বাবা ছিল এখানকার প্রধান, উনি ওই বিভিন্ন, তখন তো আর টিভি এগুলো ছিল না, ওই রেডিও সংবাদ শুনিয়ে এসে বলতো, তাদের মুখে শুনি, এবং প্রত্যক্ষদর্শী যেটা স্মরণামা মানে যেটা চোখে দেখেছি সেটা এইটা, মিলিটারি যখন যুদ্ধ শুরু মানে হয়ে গেছে, তখন দেখি বিকেলদাহের দিকে গাড়িকে গাড়ি, গাড়ি মিলিটারি চলতো। আর যে রাস্তার থেকে চলতে সেখান থেকেই অন্তত 2 কিলোমিটার তফাতে আমার বাড়ি। আমার রাত্রিবেলা দেখি মানে এমন গাড়ির শব্দে মাটি কাঁপিয়ে উঠতো এইটাই। তো তখন তো ছেলে মানুষ ভয়ে ভীত এইটাই। পরবর্তীকালে দেখি প্লেন যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন ভোরবেলা দেখি প্লেন এত নিচ দিয়ে গিয়ে বাংলা পূর্ব পাকিস্তানে অর্থাৎ মগলহাট লালমনি মানে এই এরিয়া থেকে ঘুরিয়ে আবার ইতে, তখন আমরা ভয়ে ভীত সবাই, কিন্তু ঘরের ভিতর মানে ইটেই। আস্তে আস্তে যুদ্ধের পরিধি যখন হয়ে গেল, তখন ওই
আমার বাবা ওই সংবাদ শুনতো আর আসিয়া গ্রামের লোককে এই বলতো যে রেডিওতে এই কথাই বলল যে সবাই নিজ নিজ জীবন রক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, জীবন রক্ষার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে করো, এই যে কেউ কোথাও যাবে না, আর গেলেও যে জীবন বাঁচবে এমন কোনো কথা নয়। তখন বাবাকে ওই প্রবীণ ওরা মারা গেছে, বলে কী রকম যে সবাই নিজ নিজ বাড়িতে বাংকার, মাটির নিচে বাংকার তৈরি করো, এই সিস্টেমে উপরে যেন বাংকারের উপরে মানে মাছা দিয়ে অন্তত 2 ফুট 3 ফুট যেন মাটির চাদর থাকে, আর ঢোকার মতো যেন রাস্তা থাকে। যখন দেখবে যে প্লেনের ঝাঁক বা বোমা বা এটা, সবাই কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাবে এইভাবে। তা কথাটা পরে যে দৃশ্য তো দেখলাম, মানে আমার বাড়ির থেকেই ওটা ছেলেবেলা দেখি পরের দিন সবাই নিজ নিজ বাড়িতে বাংকার তৈরি করলো, হ্যাঁ, বাংকার তৈরি করছে। আর যুদ্ধের এইটা দেখছি যে যখন এই গোলাবর্ষণ হতো তখন দেখছি যে আকাশের মানে এইটে বাড়ির থেকেই মানে থেকে দেখি 3-4 কিলোমিটার পর্যন্ত আকাশের বহু উপরে দেখি আগুনের শলার মতো ভুক করে উঠতো, উঠিয়ে আবার ওখান থাকি। তো অনেক এইটা মানে আমরা ভয়ে ভীত, এটা যে কী হয় মানে যদিও ছেলে মানুষ অতটুকু বাবা মা মানে বড়রা যারা মানে এদের সাহসে আমরাগুলি আর কি তো অতটুকু অনুভব করতে পারিনি যে ওদের যা ব্যবস্থা হবে আমরাও তাই, এই পরিস্থিতি। তার যুদ্ধ যখন হতো প্লেনের মহড়া, তখন 3-4-5খানা করে প্লেন দেখছি যে একেবারে মানে একসঙ্গে উঠে একেবারে বর্ডার এরিয়া করিয়ে চলে যেত। এটা কত সালে? 1965 সালে। এবং তদ্রূপ ইটে ছিল 71-এও এই ঘটনা ছিল, প্লেনের মহড়াটা 71-এ ছিল। 65-তে যে যুদ্ধটা হয়েছে সেটা তো কাশ্মীরের দিকে হয়েছে, হ্যাঁ, এদিকে কেন? এইদিকে হওয়া মানে বর্ডার এলাকা, যেটা শুনছি ওইটে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এইটে, হ্যাঁ, তো পূর্ব পাকিস্তান এটাকে যুদ্ধ মানে ঠেকে রাখা, ভারতীয় সেনাবাহিনী এইটাকে পূর্ব পাকিস্তানকে ঠেকে রাখার জন্য এইটা, যেটা বড়দের মুখ মানে এইটা শোনা বা কথা যে আসল যুদ্ধ কিন্তু কাশ্মীর নিয়ে হতো, আর এটাকে ঠেকে পূর্ব পাকিস্তান বলি এটাকে ঠেকে রাখা এই পূর্ব পাকিস্তানকে। এই আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগে, যে বলছিলেন যখন মহড়া চলছিল তখন বাতি নিভিয়ে, মানে কি? ও হ্যাঁ, এটা কথা শুনি যে আমার বাবা সংবাদ মানে রেডিও শুনিয়েছে গ্রামে, মানে যখন ওই 10-20 জন লোক করতো আসিয়া একটা মানে বইটে উঠে যে সবাই নিষ্পুদি, ওটাকে বলতো যে নিষ্পুদি মহারা, অর্থাৎ যখন প্লেনের ঝাঁক বা দেখবে সবাই বাড়িতে, তখনকার তো অন্ধকারাচ্ছন্ন গ্রাম বাংলা, খালি কুপির আলো আর লণ্ঠনের আলো। তা বলতো যে যখন প্লেন বা রাত্রিবেলা প্লেন বা হবে সবাই একদম বাড়ি অন্ধকার, এলাকা একদম অন্ধকার করে দিবে, এইটুকু শুনছি। এবং আমার মানে জ্ঞান তো মানে যেটা দেখছি যে ঠিকই ঘটনা, যে বাড়ি অন্ধকার ছিল, এইটুকাই, এর বেশি কিছু তো আপনারা বাংকারের নিচে ঢুকেছিলেন, যখন গোলাবর্ষণ হয়েছিল সেই আওয়াজ বা সেই গোলাবর্ষণ কি এদিকে এসেছিল? গোলাবর্ষণ মানে গোলার এদিকে আসে নাই, কিন্তু শব্দ বর্ডার পাশাপাশি ওদিকে যে ইন্ডিয়ার সেনাবাহিনী যে ওদিকে গোলাবর্ষণ করতো বা এইটা নিশানা একটা ছিল, এইটা ওদিকের গোলা এদিকে আসে নাই, কিন্তু এদিকে সেনাবাহিনী যে ওদিকে গোলাবর্ষণ করছে এটা তার নমুনে তো ওই যে আকাশে আগুনের চাঙড় দেখছি। এবং যখন ইয়েছে তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং মাটি দুমদুম করে কাঁপিয়ে উঠত ভূমিকম্পের মতো। কতটা ভয় পেয়েছিলেন? হ্যাঁ, এটা ভয় মানে তখন তো ছেলে মানুষ যে অত তো আর বুঝিয়ে এখনকার মতো বুঝি উঠের মতো এই নেই, তখন তো ছেলে মানুষ।
তখন আপনারা এই যে উকরাবাড়ি বা এই চড়াহাট যে মাঠ রয়েছে, হ্যাঁ সেই মাঠে অনেকে বলছেন শরণার্থীরাও মানে সেই সময় কি আর্মিরা দখল করে নিয়েছিল জায়গাটা? না, ওই 65 সনের যুদ্ধে না, 65 সনের যুদ্ধে যেটা ছিল সেটা ছিল ওকরাবাড়ি বন্দরে স্কুল, হাই স্কুলের ডিগির উপরে একটা মিলিটারি ক্যাম্প ছিল, আর বন্দরের দক্ষিণ দিকে একটা 1 কিলোমিটার তফাতে একটা ক্যাম্প ছিল। এই দুটো মিলিটারি ক্যাম্প আমরা দেখছি সবসময়, অনর্গল যাওয়া আসা বা এই আর দেখছি। প্লেনগুলো কত নিচ দিয়ে গেছে দেখছিলেন তো, মানে অনেকটা নিচ এইটা দিয়ে গেছে নাকি? তখন তো এইটাই তো বলতে গেলে এটা এখন একটা মানে গাছ, আচ্ছা, মানে বড় গাছ এখন যেটা রয়েছে ওটা হয়তো দেখা গেল যে মানে তার মানে 200 ফুট প্লেনের 400 লেখাও ফুট। দেখা যেত, কি প্লেনের গায়ে কি লেখা ছিল? প্লেনের গায়ে লেখা মানে লাল নীল, অত তো আর তখন তো আর এইটে অনুমান করি নেই। আর ক্লাস 3 মানে এইটে পড়া ইংরেজি আর কি, ওটা তো অনুমান করি নেই। আর প্লেন দেখিয়েই তো তখন ভীত হয়ে গেছি, প্লেনের দিকে তো আর অত চাপা করি নাই। হ্যাঁ, তা প্লেনগুলো যখন মানে করতো, তখন কিন্তু মানে লেখা না একদম মানে সর্বনিম্ন আর কি ওদের মাপকাঠির নিচ দিয়ে আর কি চলি যেত আর কি এটাই। মানে সেই সময় তাহলে কাশ্মীর নিয়ে যখন যুদ্ধ হয়েছিল 1965 সালে হ্যাঁ পাকিস্তানের সঙ্গে, হ্যাঁ সেই সময় চাপে রাখার জন্য এইদিকে যুদ্ধ হয়েছিল নাকি? হ্যাঁ এইটাই শুনছি, মানে আলোচনা বলতো এই কথাটাই আর কি। আপনি কি কোনোদিন গিয়েছিলেন যেখানে আর্মি ক্যাম্প হয়েছিল, সেটা দেখতে গিয়েছিলেন? ওটা তো তখন তো বলতে গেলে তো দেখা, সব কিছু দেখা। হ্যাঁ, এবং মিলিটারিরা যখন 65 সনের যুদ্ধে একটাই অভিজ্ঞতা, তখন ছেলে মানুষ, আমার বাবা। কোন স্মৃতিতে আপনার মনে পড়ে সেই সময় 1965 সালে? হ্যাঁ, কোন স্মৃতিটি সব থেকে মনে পড়ছে আপনার? একটা স্মৃতি যে এই স্মৃতিটা আমার মনে আছে যে এইরকম ঘটনা ঘটেছিল, কোন ঘটনাটাকে বেশি করে আপনাকে প্রভাবিত করেছিল? ও এটা এখন স্মৃতি টানতে গেলে আজকে 60 বছর আগে, তখন আমি নেই, এখন আমার বয়স 70, 71 পড়ছি। তাহলে এইসব কথা তখন 10 বছরের ছেলে, তবু আজকে আমি যে এইগুলো বলতেছি বর্ণনাগুলো, এগুলো সত্য মিথ্যে এখন যাচাই করে দেখবেন যে কথাগুলো হ্যাঁ সত্যি কি মিথ্যা। স্মৃতিগুলোই একটাই, যে তখনকার দিনে মিলিটারি যেগুলো ছিল এরা অতি দয়ালু ছিল। হ্যাঁ, অতি দয়ালু ছিল। এদের দু একটা এই রাস্তা দিয়ে মানে তখন ওই দেখছি ওখরাবাড়ি বন্দর থেকে বাড়ির পূব দিকে, অর্থাৎ এই যে এই আমিন, সাফা আমিনের বাড়ির ওইটা একটা বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলে ক্যাম্প করার জন্য এদিক দিয়ে তার ফেলাইছি। হ্যাঁ, এই ওটা টেলিগ্রাফ তার, আমরা দেখতে গেছি। তারপরে ওরা তার হলো না, আসার পরে ওরা কিন্তু তাহলে উখরাবাড়ি থেকে ফলিমারির দিকে এদিকে এইদিকে এটাই। তারপরে একটাই স্মৃতি, আমরা 2-3টে ছেলে মানুষ খেলা খেলে রাস্তার দিকে আসলো, ওরা আসে 4-5 জনে, ওইটা আমার কাছে জল খাইতেছিল। তা তখন আমি এটা আরও আমার সহপাঠী 3 জনে মিলি একটা বড় বালতিতে করে 1 বালতি জল আনি দিলাম। তখন ওরা খাইতে চাইল যে 1 মুঠ কিছু চাল তেল হয়েছে। তা পাশে এক মাস্টার ছিল, গণেশচন্দ্র সরকার। আর্মি ছিল? হ্যাঁ, যারা খাইতে চাইছে তারা আর্মি? আর্মি, একদম বেশি লাগছিল, খুব খিদে হয়েছে। তা জল খাতে, তো পরে যে কিছু চাউল এনে দিলাম, পরে ওরা চাউলটা মুঠি মুঠে খায়া জল বালতি ওরা যে খাইলো, আমরা দেখি যে তাজ্জব, যে হ্যাঁ এরা খাওয়ার পরে আমাদের গাও মাথা ইটেকে কল ভালো থাকো, মানে এইটাই কালে, মানে হিন্দি দিয়ে কথা, তখন তো বুঝি না, গাও মাথা আমাদের মানে করিয়া ওরা চলি গেল। শুধু চাউল আর জল খাইলো? শুধু চাউল আর জল খাইল, আর কোনো কিছু না। ঘাড়ে একটা মানে মেশিন গান জাতীয় পাওলা এইটে রাইফেল দেখলাম, তখন তো ওগুলো বুঝি নাই।
এইটে আর একটা অভিজ্ঞতায় একদিন বন্দরের মাঝে খরচ করিয়া আমার বাবা পাঠাইছে, খরচ করিয়া কাঁচা লঙ্কা নিয়ে আসি। তা ফলিমারি স্টেশনের পাশে অনেকগুলো মিলিটারি ওখান থেকে ওই রেলের জমির মাটি কাঠি নিয়ে যাবে ওদের বাংকারে, হয়েছে। তা এ হাত ও হাত করিয়া গাড়ি লোড করতেছে, তা আমার হাতে ওই কাগজে ঠোঙার মধ্যে গুলো মরিচ দেখছে, লঙ্কা। তো একটা মিলিটারি এইটে না, তো মরিচগুলো দেখে এইটে মরিচগুলো নিল। তা আমি তো ভয়ে একটু হলাম। সেই মিলিটারি লম্বা চেহারা, এইটে এইটে উনি মরিচগুলো নিল, নিয়ে দুই তিনটে মরিচ করি খাইলো। খাওয়ার পরে তারপরে তো আমি তো ভয় পেলাম যে ওইটে যে মরিচগুলো নিল চাইবে কেমন করিয়া, উনি নিয়ে দেখে পকেটে ঢুকে নিল। নেওয়ার পরে তা তখন উনি পকেট থেকে আমার খেয়াল একটা 2 টাকা নোট একটা বের করি আমাকে দিয়ে গাও মাথা সত্যিয়া মাথায় হাত দিল, কলে যাও আবার নিয়ে এসে। তা মরিচটা কিনছি আমি তখনকে, এখন 10 পয়সা, মানে 10 পয়সা ছিল, হ্যাঁ। তা তখনকার দিনে 2 আনা ওই বলছো, মানে পরবর্তীকালে ওইটা 10 পয়সা। আমি 10 পয়সা দিয়ে মরিচগুলো কিনছি। এইটাই আমার অভিজ্ঞতা, যে এতগুলো একটা 250 গ্রামের মতো মরিচ আমাকে 10 পয়সায় দিচ্ছে। 2 আনা, তো আনার যুগে বলতে 2 আনা, পরবর্তী পয়সার যুগে ওইটা হলো 10 পয়সা। এইটে মরিচগুলো নিয়ে পকেটে ঢুকে আমাকে 2 টাকা আমাকে দিয়া মাথায় হাত দিল, পিঠে। এইটাই আমার অভিজ্ঞতা। তাতে থেকেই আমি আজকে 60 বছরে আমি অভিজ্ঞতা যা মিলিটারি বা সামরিক বাহিনী বা এরা পরম দয়ালু, কিন্তু এরা শিশু মানে ছোটদের দেখলে যে এত করতো, খুব ভালো লাগতো। আজও আমি সেই 1965 সনের কথা, আর আজকেও আমি জিনিসগুলো আমি স্মরণ করি। হ্যাঁ, এরা সত্যিকার মানুষ, দয়ালু। আমরা কিন্তু শুনলাম বিশ্বনাথ সরকারের কাছে সেই সময় 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ মোগলহাট যে রয়েছে সেদিকেও কিন্তু কোণঠাসা, পূর্ব পাকিস্তানকে কোণঠাসা করতেই তারা এদিকেও কিন্তু যুদ্ধ করেছিল। আর সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন বিশ্বনাথ সরকার। এরকম আরও 1965 যে যুদ্ধ, সেই অভিজ্ঞতার কথা আমরা বিভিন্ন যারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছেও আমরা শুনবো। আমরা আরেকজন পেয়ে গেছি যার বাড়ি ছিল গিধালদয়, আলেয়া বিবি। আমরা তার সঙ্গে কথা বলবো সেই সময় যুদ্ধের সময় কি রকম পরিস্থিতি ছিল, তিনি কোন ক্লাসে পড়েছিলেন এবং সেই সময় কি পরিস্থিতি দেখেছেন সেটা আমরা শোনার চেষ্টা করব। বললাম যখন যুদ্ধ হয়েছিল 1965 বা 1971 সালে, সেই সময় তো আপনি ছোট ছিলেন, আপনি অনেক কিছু দেখেছেন। কি দেখেছিলেন, যুদ্ধটা কেমন ছিল? আমরা তখন ক্লাস 6-এ পড়ি, গীতালদহ হরিহাট হাই স্কুলে পড়ি। হরিহাট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ভানু মাস্টার। তার বাড়ি ছিল ইয়েতে, কি যেন ওকরাবাড়ি, এইখানে ছিল তার বাড়ি। আমরা তখন ক্লাস 6-এ পড়ি। হঠাৎ করে যুদ্ধ লেগে গেল। তখন আমরা বাড়ির ভিতরেও আঙ্গিনার মধ্যে আমরা 2টা গর্ত করলাম, যেমন কব্বর দেয় মানুষকে, ওই রকম করে 2টা গর্ত খুললাম। ওই গর্তর ভিতরে আমরা রাত্রিবেলা করে থাকছি। কবরের উপরে দিছিলাম বাঁশের হাংড়া, তার উপরে দিছি কলার পাতা, তার উপরে টিন দিছি, দিয়ে ওখানে আবার মাটি দিছি, দিয়ে আমরা ঢোকার জন্য একটা জায়গা রেখেছি। ওই জায়গাটা দিয়ে আমরা রাত্রিবেলা করে এখানে ঢুকছিলাম। বিকেলবেলায় আমরা খাওয়ার জিনিসপত্র নিয়ে ওইখানে ঢুকেছি, ওইখানে রাত্রিবেলা খাইছি। আর আমার বাবা, আমার দাদারা ওরা বাইরে ছিল। যখন দেখছিল যে আকাশে একদম মোটা ধারে আগুনের মতো শলা যাচ্ছে, ভুটভুট ভুটভুট করে ফুটতেছে, তখন ওরা চপ করে ওই ঢুকে গেছিলো। যখন ওটা বন্ধ হয়ে যায় তখন আবার ওরা বাইর হয়। এইভাবে করে আমরা রাত্রিবেলা থাকছিলাম। আর প্রশাসন ওরা আমাদেরকে বলছিল যখন যেরকম দেখবে তখন সেরকম করে পজিশন করবে তোরা। ওরা উঠানের মধ্যে গর্ত খুঁড়ে গর্তর নিচে আমরা থাকছি, ওরা আমাদের বলছে ঠিক করছো। এটা পরামর্শ দিচ্ছিল এই বাংকারে গর্ত করে ঢোকার?
ওইগুলো ওই যে প্রশাসন বা অন্য অন্য লোকরা বলছে এরকম আমাদের ওইখানে গীতালদার মধ্যে প্রায় বাড়িতে এরকম করে গর্ত করছে। কেউ আবার আত্মীয় স্বজন দূরে ছিল, যেখানে বর্ডার এলাকা নয়, সেই দিকে তারা গেছিল। আমরা কোথাও যাইতে পারি নাই, আমরা কারণ ওখানে। গিতালদা এলাকা থেকেই তো যুদ্ধটা হয়েছিল, ওখান হ্যাঁ, থেকেই। কি আর্মি টার্মি কিরকম ছিল, কি দেখছেন চোখে পড়ছিল, আর্মিরা কি দেখ করছিল? আর্মিরা দেখছিলাম যে ওই ওইরকম করে গোলাগুলি করছিল উপর দিয়ে, মানে নিচে কিছু না, উপর দিয়ে সব বিমানের মধ্য দিয়েই হয়েছিল। ছটছট করে আগুনের মতন জিনিস গেছিল, বম পড়ছিল, এগুলো নিয়ে আমরা দেখছি। উম, সে সময় স্কুলের টিচাররা কি বলছিল? স্কুলের টিচাররা বলছে যে আমরা স্কুলে যখন যাই তখন বলে যে তোরা একা একাও কেউ যাবি না, তোরা কয়েকজন মিলে একসঙ্গে যাবে, কেউ ফাঁকাফাঁকি হবে না। যখন বাড়িতে ঢুকবে তখন যার যার বাড়িতে সে ঢুকবে, রাস্তায় কারোর সঙ্গে কিছু কথা বলবে না, তো তোরা নিজের মতামতে তোরা যাবে। সেই সময় কোনো স্মৃতি মনে আছে, যে কোনো একটা ভালো স্মৃতি? আমরা স্কুল থেকে যখন আমাদের টিফিন হইলো তখন দেখি বিএসএফের গাড়ি একদম লাইন ধরে আসতেছে। তখন মাস্টারমশাই বলল যে এসব কি ঘটলো। তা আমাদের তখন ছুটি দিয়ে বলল তোরা কেউ একাই একাই যাবি না, 4-5 জন মিলে একসঙ্গে যাবি, যার যার বাড়িতে তারা যাবি, রাস্তায় কোনো কেউ দেরি করবে না। আসে দেখি আমাদের বাড়ির আগে পিছিয়ে একদম তাম্বু টেঙ্গে বিএসএফরা তাম্বু টেঙ্গে আসে। তা তখন আমাদের বাড়িতে একটা কুয়া ছিল, মানে ওই কুয়ার মধ্যে ওরা আসে জল তোলে, ওইখানে স্নান করে, ওইখান থেকে ওরা বোতলে করে পানি নিয়ে নিয়ে আমাদের একটা মাঠ ছিল, ওই মাঠে ওরা বাথরুম করতে যায়। আমরা কোনো ইয়েটার চান্সেই পাই না, কাজ যে করব কুয়াটার মধ্যে, আমরা জল তুলি, আমরা বাড়ির কাজ করব, আমরা করতেই পারি না ওদের জন্য। তারপরে ওরা আমাদেরকে সহযোগিতা করলো যে আপনারা যখন অসুবিধা হয় তখন একটা গর্ত খুঁড়বে। আমরা একটা গর্ত খুঁড়ে গর্তের ভিতরে ছিলাম। ওরা যখন ওদের স্নান করা বা ওদের বাথরুম করা শেষ হয় তারপর আমরা ওই কুয়ার থেকে জল তুলে তুলে আমাদের বাড়ির কাজ করি। বলছিলাম, সেই সময় শরণার্থীরা কি এদিকে এসেছিল, দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি, শরণার্থী অনেক এসেছে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে এসে আসলো। বাবা ওই শরণার্থীর সময় একটা ছেলে এক এক পুকুরে পড়ে মারাও গেছিল। বাচ্চা কাচ্চা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, একটা ছেলে মারা গেছিল আমাদের বাড়ির সামনাসামনি, আমরা নিজে চোখে দেখছিলাম। তা ওদের অনেক কষ্ট গেছিল, ওরা কষ্ট করে খাওয়া দেয়া এখানে অনেক কিছুদিন কাটিয়া তাদের মানে যখন শেষ হলো ইয়েটা তখন ওরা বাড়িতে তখন কি ফিরেছে। যুদ্ধটা কি দিয়ে হয়েছিল, আকাশপথে না নিচ দিয়ে, বন্দুক দিয়ে? আকাশপথেই হয়েছিল, আকাশপথে হয়েছিল, নিজ পথে হয়েছিল। আমার বাড়ির সামনে ওরা রাইফেল পোতাইছে, আমরা তাও নিজে চোখে দেখছি। মেশিন গান, আমরা তো ওগুলো জানি না কিছু, যে মেশিন গান কাকে বলে, রাইফেল কাকে বলে, আমরা তখন এটা সরাসরি দেখছি। রাইফেল পোতাইছিল, মেশিন গান পোতাইছিল, লম্বা করে একটা হালে কাঁটাতারের যেমন হালা থাকে ওই রকম করে হালা ছিল। আমরা এটা নিজে চোখে দেখেছি, আমাদের বাড়ির সামনাসামনি দেখেছি। আমরা এই মুহূর্তে পেয়েছি অজিত চন্দ্র বর্মন। যে সময় 1965 ও 71-এ যুদ্ধ হয়েছিল, সে সময় কীরকম পরিস্থিতি, তারা কোথায় ছিলেন এবং কি অভিজ্ঞতা রয়েছে, কি দেখেছেন, সেই বাস্তব চিত্রটি আমরা তার মুখ থেকে আমরা শুনবো। বলছিলাম যে ওই যে 1971 এবং 1965 সেই সময় যুদ্ধ আবহে কোথায় ছিলেন এবং কীরকম ছিল সেই বিষয়টা যদি একটু। প্রথমেই বলি 1965 সালের কথা। তখন আমরা ক্লাস 6-এ পড়ি, বাচ্চা ছেলে। তো স্কুল যাওয়া বন্ধ করলাম কেন? ভয়। আমার বাড়ির পাশেই কালীরপাট, আমরা এখন সিঙ্গেরটারি কালীরপাট বলি, ওখানে ছিল ক্যাম্প। তারপরে ওকরাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে, ওখানেই ছিল ক্যাম্প। তারপরে ছিল ওকরাবাড়ি বাজার থেকে 1 কিলোমিটার পরে জোরকালীরপাট বলে জায়গাটা, ওখানে ছিল মিলিটারি ক্যাম্প। এবং সবচেয়ে মজার কথা হলো ওরা ওই মিলিটারিরা সেই সময় আমার বাড়ির সামনে একটা বাঁশঝাড় ছিল বড়, এখনও আছে। সেই বাঁশঝাড়ে ওরা ইন্সপেকশন করছিল যাতে ওখানে একটা ক্যাম্প করা যায়। তো যাই, ওখানে ক্যাম্প হয় নাই। 1965-তে তখন 6-এ পড়ি, সেই সময়টা স্কুল যাওয়া বন্ধ করলাম। তো তখন পিডব্লিউডির কিছু লোক আমার বাড়িতে থাকতো। তার মধ্যে একজন সুধীরবাবু নাম ছিল। উনি, এই অজিত চলো তো, স্কুল যাওয়া বন্ধ করছিস কেন, চল। গিয়ে দেখি ওই বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরেই যে মিলিটারি ক্যাম্প। ভয়ে ভয়ে পাশ কাটা গেলাম। আবার আসার সময় উনি আমাদেরকে নিয়ে আসলো। ওই প্রথম দিন যাওয়ার পরে আমাদের মিলিটারির সঙ্গে এমন খাতির হলো, তখন তো এত ছেলে মেয়ে ছিল না, অল্প ছেলে মেয়ে স্কুল যেতাম।
ওই আমরা বাচ্চা ছেলে এই খোকা এদারা বলতো। তারপরে ওই কামানে উঠতাম, হ্যাঁ, ক্যাম্পের ভেতরে নিয়ে যেত, কামানে উঠতাম, মোটরের টিয়া দেখাইতো, খুব গল্প টল্প করতাম। তারপরে ওই মিলিটারি লোকজন আমাদের তখন হিন্দি পাঠ্য ছিল আর কি, তার হিন্দি বই আমাদের কাছ থেকে নিত, নিয়ে ওরা পড়তো। তারপরে এমন সাহস হলো যে আর মিলিটারি ভয় আমাদের নাই। সেই সময় যুদ্ধের সময়টা কি হলো, কি আচ্ছা, পরিস্থিতি? এইভাবে তারপরে তখন রেডিও, টিভি ছিল না, রেডিও। তখন আমার বাড়িতে রেডিও ছিল, বক্স রেডিও বড়। ওই গ্রামের লোক সব চলে আসতো, চলে আসতো সন্ধ্যার সময় খবর শুনবে, ওই রেডিওর খবর। ওখানে বাবা করতো কি, ওই ত্রিপাল পাড়ি দিত বাড়ির উঠানে উঠানে, ওখানে সব লোক মানে 50-100 জন লোক সবাই রেডিও খবর টবর শুনতো। আর কি দেখতাম, ওই মাথার মধ্যে গোলাগুলি যাচ্ছে, এই দেখতাম এইভাবে যে এই 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 যে গেল, গোলা গেল, মানে আগুন দেখতে পাওয়া যায়, দেখতে, হ্যাঁ, এই গোলা গেল। আচ্ছা, এইভাবে সেই পরিস্থিতিতে কি করছিলেন? তখন আমরা বাচ্চা ছেলে, তখন ওই হলো যে বাংকারে থাকতে হবে। তা বাড়ির পাশে ওই আমাদের পিছনে বাংকার খুললাম, খুঁড়ে ওখানে আমরা ওই যখনই দেখতো সাইরেন টাইরেন বাজতো, যে প্লেন উঠতো, তখন আমরা ওই বাংকারে থাকতাম। এরপরে 65 যুদ্ধ শেষ হলো, তারপরে আসলো 71-এর যুদ্ধ। 71-এর যুদ্ধের সময় তখন আমি স্কুল ফাইনাল পাস করে। 65 যখন যুদ্ধটা হলো, সেই সময় কি যখন যুদ্ধ বা গোলাবর্ষণ প্লেন যেত, সেই সময় কি তার আগে সাইলেন্ট বাজাতো বা সতর্কতা করতো আর্মিদের কাছে? তখন দিনাটা সাইরেন ছিল এসডি অফিসে, ওখান থেকে সাইরেন বাজতো, সাইলেন্ট শোনা যেত। আর ওই প্লেনের শব্দ শুনলে আমরা দেখতাম। 71-এর যুদ্ধের সময় কি হলো, ওই তখন স্কুল ফাইনাল পাস করে দিনাটা কলেজে ভর্তি হলাম। হ্যাঁ, তখন সেই প্রথম দিকে তো মুক্তিযুদ্ধের নামে ছিল আর কি ইয়েটা, আমাদের মিলিটারিরাও ওই মুক্তিযোদ্ধাদের পোশাক পরে টরে, ওদের মতন পোশাক পরে তখন তৎকালীন পাকিস্তানে ঢুকতো আর কি, বাংলাদেশ এখন যেটা, তৎকালীন যে পাকিস্তান সেখানে ঢুকতো। আচ্ছা, তারপরে আমাদের দিনাটা কলেজে আসতাম, এখানে ক্যাম্প ছিল। তারপরে ওখানে হেলিকপ্টার নামলো, শ্যামম্যান এক্সট্রা আসলো, আমরা দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, যে শ্যামম্যান এক্সট্রা আসছে। তখন এখানে গীতালদার সেক্টরে, আমার বাড়ি তো বর্ডারে প্রায় 3 কিলোমিটারের মধ্যে, হলো প্রচুর শরণার্থী আসা শুরু করলো। ওকরাবাড়িতে ক্যাম্প, স্কুলের মাঠে। তারপরে পাশেই ফলিগড়ি জিপি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ওখানে ক্যাম্প ছিল। এবং মজার কথা হলো, আমার বাড়িতেও প্রায় এই 70-80 জন লোক শেল্টার নিল। খাওয়া দাওয়া সব আমার বাড়িতে। বাবা বললো থাক, কি আছে, ওরা ক্যাম্পে থাকার দরকার নাই, কোনো আত্মীয় স্বজন নয়, কিন্তু ওখানেই থাকলো। কেউ বারান্দায় টারান্দায়, মানে সব ওখানে করে থাকলো। এবার 71-এর যুদ্ধের সময় তখন আমাদের একটা সাহস হলো, আমরা গীতালদা ক্যাম্পে গেলাম। বিএসএফের সঙ্গে আমার একটা জাতীয় একটা পরিচয় ছিল। তারপরে ওখান থেকে মিলিটারিদের সঙ্গে পরিচয় হলো, ওরা আমাদের সাজেশন দিল যে বাংকার খুঁজতে হবে, যেহেতু বর্ডারে থাকি, যে কোনো মুহূর্তে তখন করলাম কি, আবার ওই সেই 65-তে যে বাংকারগুলো যেভাবে খোলা হয়েছিল সেভাবে বাংকার খুললাম। বাংকারের মধ্যে আমরা যখনই প্লেন যেত, তখনই সঙ্গে সঙ্গে এই একটু খেলার ছলেও ঢুকতাম, যে ওখানে থাকতে হবে। আর যখন গোলাবর্ষণ হয়েছে, সাধারণ মানুষ তো আতঙ্কিত ছিল, তখন একটা আতঙ্কে ছিল। প্রচুর মিলিটারিরা যেত গাড়িতে করে, আমাদের এই সেক্টর গীতালদা সেক্টর দিয়ে যেত, আবার পামনাটের ওদিক দিয়ে ভুরুঙ্গামারি, পাটেশ্বরী, নাগেশ্বরী ওই সেক্টরটাতেও যেত। সেই সময় যখন 1965 সালে যুদ্ধটা হয়েছিল, সেই সময় তো কাশ্মীরে যুদ্ধ হয়েছিল, কিন্তু এখানে কেন সেই যুদ্ধের আবহাওয়াটা আসলো পাকিস্তানের সঙ্গে? যখন ওখানে যুদ্ধ হলো কাশ্মীরের ওই সেক্টরটায়, তখন যেহেতু এখানে পূর্ব পাকিস্তান, পাকিস্তানি ফৌজ এখানে ছিল, তারা আমাদেরকে, মানে আমাদের ইন্ডিয়ার ফৌজের উপর গোলাবর্ষণ যখন শুরু করলো, তখনই
প্রত্যুত্তর দিল। তার মানে কাশ্মীরে যুদ্ধ চলে, পাশাপাশি এদেরকে চাপে রাখার জন্য এদিকে যুদ্ধ যুদ্ধ হয়েছিল। আর একাত্তরের যুদ্ধের সময় আমরা দেখতাম আমরা হাসিমারা বেস ক্যাম্প থেকে প্লেন উঠতো একদম এত নিচু দিয়ে, যে এই আম গাছ, জাম গাছ, বট গাছ, পাকুড় গাছ, আমাদের প্রচুর গাছ ছিল, ওই তার একটু উপরে পড়ে যেত। ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ারফোর্স লেখা আমরা দেখতাম, বাহ ইন্ডিয়ান এয়ারফোর্স, কয়টা প্লেন গেল, 3টা কি 2টা কি 4টা, গুণি দেখতাম। দেখার সঙ্গে সঙ্গে আমরা থাকতাম। আবার ফেরার সময় দেখতাম কয়টা প্লেন ফিরলো, দেখলাম যে না 3টে গেছে, 3টেই ফিরছে। তা ঘটনা হলো কি, পাকিস্তান যখন ওখান থেকে প্লেন ছাড়তো, সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাসিমারা বেস ক্যাম্প থেকে প্লেন উঠতো। ওই পাকিস্তানি প্লেন ইন্ডিয়া ঢোকার আগেই ওদেরকে ধাওয়া করে এই বাংলাদেশেই ওদেরকে শেষ করে দিত প্লেনগুলোকে, মানে ইন্ডিয়াতে ঢুকতে দিত না। মানে ইয়াতে। আর অল আউট যুদ্ধটা শুরু হলো, ইন্দিরা গান্ধী তখন ইয়াতে কী বললাম কলকাতায় আসছে। হঠাৎ রেডিওতে শুনলাম যে অমৃতসরের আকাশে পাকিস্তানি প্লেন চলে এসছে, মানে বোমাবর্ষণ করার জন্য বা ওখানে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে রেডিওতে ঘোষণা করলো যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমরা তো সবাই উৎসুক, খবর গেল। তারপরে 9টা বাজে, 10টা বাজে, কোনো ব্যাপার নাই। 11টা কি টাইমটা ঠিক খেয়াল নাই, মানে তখন দেখি ইন্দিরা গান্ধী ঘোষণা করলো জাতির উদ্দেশ্যে যে আজকে আমি, আমার কান্না আছে, সেদিন ইন্দিরা গান্ধীর কোনো রাজনীতি করি না, কিন্তু ইন্দিরা গান্ধীর যে কথা, যে আজকে ভারতবর্ষ আক্রমণ করছে পাকিস্তান, কিন্তু উনি ঘোষণা করে দিল যে আজকে আমি ভারতীয় জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি যে এই মুহূর্তে ভারত পাকিস্তানকে আক্রমণ করবে, এবং সেটা আক্রমণ করে ছেড়েছে। এবং তখন রাশিয়া ভারতের পক্ষে ছিল, আমেরিকা ভারতের একটু বিপক্ষে ছিল। তখন 7ম নৌবহর, হঠাৎ রেডিওতে শুনলাম যে 7ম নৌবহর আসবে ভারত আক্রমণ করার জন্য, কিন্তু ইন্দিরা গান্ধী অকুত ভয়ে সেটাকে প্রতিহত করলো যে না, মাথা নত করবো না। আমরা বাংকার, মিলিটারিরা বলতো, আমরা গ্রামে গ্রামে ঘুরে তখন ওই বাড়ি বাড়ি ঘুরতাম, ঘুরে বলতাম যে এই বাংকার তৈরি কর, বাংকার বানাও, যে কোনো মুহূর্তে প্লেন বোমাবর্ষণ করতে পারে, তখন বাংকার তৈরি করলাম। তখন আমরা ক্লাস 1st ইয়ারে পড়ি দিনাটা কলেজে। আমরা তখন দেখলাম, আবার দিনাটায় যখন ঢুকতাম হঠাৎ সাইরেন বাজতো, সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো, একটা শেল্টারের জন্য সবাই দৌড়াদৌড়ি করতো। আমরাও কোথাও লুকিয়ে পড়তাম একটা ভালো জায়গায়। তখন দিনাটায় আমরা এই 65 যুদ্ধ বলা যায়, 62 যুদ্ধ দেখা, তখন আমি ছোটো, কিন্তু ওটাও দেখা, চীন ভারতের যুদ্ধ 62, সেটাও আমার চোখের সামনে বলা যায় দেখা। তখন হয়তো প্রাইমারি স্কুলে পড়তাম। 62 যুদ্ধ, 65 যুদ্ধ, 71 যুদ্ধ, কিন্তু আমি কোনো রাজনীতি করি না, কিন্তু সেদিন ইন্দিরা গান্ধীর সেই বক্তব্য এখন আমাদের হৃদয়ে ঠান্ডা, যে সত্যি একটা মানে একজন নারী সে কীভাবে ভারতবর্ষকে একটা করছে, আমাদেরকে একটা শক্তি যোগাইছে যে না, ভারতবাসী কোনো দিন ভয় পাবে না, অকুত ভয়। আমরা বাংকার তৈরি করতাম, বাড়ি বাড়ি ঘুরতাম, ঘুরে বাংকার তৈরি করে জনগণকে বুঝাইতাম যে দেখো, যুদ্ধ আসলে, যুদ্ধ লাগলে, প্লেন যদি আসে, বাইরের প্লেন, তাহলে বোমা বর্ষণ করতে পারে, আমরা তখন বাংকারে ঢুকবো। আমরা কিন্তু শুনলাম সেই অজিত চন্দ্র বর্মনের কাছে, তিনি কিন্তু সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কান্না করলেন। সেই পূর্ব যে অভিজ্ঞতা তার কাছে ছিল, সেই অভিজ্ঞতা শেয়ার করলেন, এবং তিনি শেয়ার করতে করতে সেই অভিজ্ঞতার মাঝে তিনি কান্না করে ফেললেন। আমরা এই আরও যারা লোক রয়েছেন, পুরাতন লোক রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনবো, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো। আমরা আরেকজন পেয়েছি, জফির উদ্দিন পাটোয়ারি। যে সময় এই যুদ্ধ চলছিল, সেই সময় কিন্তু তিনি বিয়ে করেছেন। বিয়ের কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হয়েছেন, এবং তার যে অভিজ্ঞতা রয়েছে, কি দেখেছেন, সেটা আমরা শোনার চেষ্টা করব। বললাম 1971 এবং 65 সালে যে যুদ্ধ হয়েছে, কেমন ছিল সেই সময়? আপনি কোথায় ছিলেন? বাইরে গেছিলাম, বাইরে যুদ্ধের টাইমটা, ছাড়া যুদ্ধ হয় না, সবসময় বাইরে সবাই ছিল। হয়তো যখন ব্যাংকার থাকা খায়,
তখন ব্যাংকার ঝুঁকি ছিলাম ব্যাংকারের মধ্যে রাত্রিবেলায় গোলাগুলি হয়। কি প্রথম কি করছিলেন সেই সময় যখন যুদ্ধ শুরু হয়েছিল? কি দেখছিলেন? কি কি করছিলেন? প্রশাসন ও আপনাদের কি প্রথমে বলছে? হঠাৎ করে 6ই সেপ্টেম্বর ছিল, গাড়িকে মোগলহাট ঢুকিল। মোগলহাট ঢুকার পরে গাড়িকে আটকে দেন। কে আটকাইলো? পাকিস্তান হ্যাঁ, তখন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না। হ্যাঁ। আটকে দিল, তারপরে শুরু হলো গোলাগুলি। গাড়িতে ঘুরে দিতাম চল যাই না, তখন গুলি শুরু হয়। গোলাগুলি। 2-1টা করে গুলি আরম্ভ হয়। তারপরে রাতেও খুব জোরে গুলি চলে। ব্যাংকার করে মডার্ন কত গাড়ি ফোর এরকম নামান গেছে। যুদ্ধ আরম্ভ হলো। তো সেই টাইমে যখন যুদ্ধ শুরু হলো তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, যখন যুদ্ধ শুরু হলো তখন আপনারা কোন কোন জায়গায় ঢুকেছিলেন? এই এই বাড়ি ছিল, বাড়িতে কিভাবে ছিলেন? ওই ব্যাংকারের মধ্যে ছিল। বাংকার কিভাবে বানিয়েছিলেন? ব্যাংকারটা চতুর্দিকে খুঁজে গোল গোষ্ঠী করার পরে বার দিয়ে ঢাকনা দিয়ে তারপরে মাটি দিয়ে হচ্ছে এই মতো চকি ঢুকিয়ে থাকছি, চকি ঢুকিয়ে রাখছি। ওই ও মানে খাট পর্যন্ত ওই মাটির তলায় ঢুকাইছিলেন? হ্যাঁ, মাটি থাকছিলাম। কতদিন ছিলেন এইরকম করে? এই অন্তত 3 মাস যুদ্ধ যতদিনকাল ছিল অত আমার যুদ্ধটা কি দিয়ে হয়েছিল? ব্যাংকারটা না, যুদ্ধ কিভাবে হয়েছিল? যুদ্ধটা কি দিয়ে হয়েছিল? বিমান দিয়ে না বন্দুক দিয়ে গোলাগুলি হয়েছিল? বিমান দিয়ে চলছে, বন্দুক দিয়ে গোলা করে, বম দিয়ে গোলা করে। সেই গোলাবর্ষণ কি দেখেছিলেন? আমরা যে গোলা বর্ষণ করে যাওয়ার এখান থেকে কি সময় আলো দেখা গিয়েছিল? আলো দেখা দিয়েছে, যেটা করে মাইন বাস করছে হ্যাঁ, ওটা করে সেটাকে হাতে নিয়ে ওরা জ্বালাইছিল। হ্যাঁ। বাতি আগুন মানে জ্বলে আর যা দাম করে পড়ে ঝম করে আসি, আওয়াজটা কি ছিল, আওয়াজটা খুব প্রচুর আওয়াজ। কতটা সেই সময় আতঙ্কিত ছিলেন আপনারা? ওই রকমই ছিল সবাই ব্যাংকার ভেতরে। মানে ভয়ে ছিলেন খুব? ভয় ছিল না, সবাই ব্যাংকার ভেতরে। তোমার বাড়ি তোমার ব্যাংকার ছিল, আমার বাড়ি আমার ব্যাংকার ছিল। এইরকম। মানে যখন যুদ্ধ শুরু হয় বা গোলাগুলি শুরু আগে আগে সতর্কতা করে দিয়েছিল কি? সতর্ক করে দেয় যে কিভাবে সতর্কতা করেছিল? কিছুক্ষণ আগে গুলিয়ে গেলেই হবে, হুম। আপনারা সতর্ক হয়ে যান, ব্যাংকার ভেতরে ঢুকে থাকেন। কে মাইকিং করে না সাইলেন্ট বাজে মানে কোনো শব্দ হয়? মাইকিং করি কয় নাই, কিভাবে বলছে? ফৌজি আনার পরে তারপরে বাঙালি কয় ভাই কোনো যুদ্ধ হওয়ার গোলাগুলির আগে কি সাউন্ড হয়েছিল যে একদম যুদ্ধর একটা সাউন্ড মানে শব্দ বিমানের শব্দ এরকম? বিমানের শব্দ তো বিমান চলছে, বিমানের শব্দ হবে না, বিমানের শব্দ সকালবেলা একটা বিমান এক জোড়া। আপনার কোনো স্মৃতি মনে আছে যে সেই যুদ্ধের সময় আপনার কোনো স্মৃতি মনে পড়ছে? একটা ভালো স্মৃতি কি কোনো কাহিনী? শুধু কাহিনীর মধ্যে সকালবেলায় উঠি দেখবে না, খালি ঘুম থেকে উঠলাম, দুখান প্লেন একসঙ্গে চেক দিয়ে বাঁধা, হুম। এদিকে গিয়ে এদিকে গেল, এদিকে গেল বর্ডারে বলে হামলা করি, বর্ডার তদন্ত করলে যারা পৌঁছেন আর দুম করে আওয়াজ হল, আটকে দিল গাড়িতে, প্লেন দোকান আটকে দিল, আর দেয়নি। আচ্ছা, বললাম সেই সময় উকড়াবাড়ি এবং কোথায় কোথায় সেনাবাহিনী ছিল এটা জানেন সেই সময়? অনেকে শোনা যায় শরণার্থীরা অনেক এসেছিল এদিকে, সেই কাহিনীগুলো কি রয়েছে? সেনাবাহিনী তখন ছিল, মোগলহাটে ছিল, আমি পরে ইন্ডিয়া ছিল, তারপর ঘোড়াবাড়ি ডিগ্রি করতাম, বাড়ি স্কুল আছে ওখানে ছিল, তারপরে ওই যে বাড়িতে ভিজেরা যে ওই যে খেলা চালাইলে ভাই ওখানে ছিল, তারপরে এই সতীশ সিংয়ের বাড়ি এক পাকা ছিল, তারপরে সতীশ সিং বললাম লাগে দিয়েছে বেরিয়েছে, ওনারা জানেন এই যে বলারে আমাকে এই যে বলারে বুঝে যা কয়া পালাইছে, আমাকে বলা হচ্ছে আপনি নিজে গিয়েছিলেন ওই ওই বিড়ালদা ওই জায়গায় যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গায় দেখতে? যুদ্ধের এমনি যাওয়া গেছে দিনের বেলায় বেড়াই না আমরা, আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি কাজের সময় অপছন্দনীয় তখন বাধা করে দেয়। আচ্ছা, মানে যখন যুদ্ধ হয়েছিল তখন মানে থেমেছিল তখন আপনারা দেখতে গিয়েছিলেন? হ্যাঁ,
যুদ্ধের পরেই গেছে, যুদ্ধ আগত যাওয়া দিলে ইনফরমেশন দেবে। আমরা কিন্তু এক এক করে এরকম শোনার চেষ্টা করব সেই সময়কার যারা যুদ্ধ দেখেছিলেন, কোথায় ছিলেন। প্রত্যেকেই বলছেন যুদ্ধ যখন হয়েছিল সবাই প্রত্যেকে বাংকারের নিচে ছিলেন এবং অনেক গুলিবর্ষণ যখন হয়েছিল সেই আগুনের ফুলকি তারা দেখতে পেয়েছিল। কিন্তু আশেপাশে কাউকে যেতে দেওয়া হয়নি। তার জন্য তারা পরবর্তী যখন যুদ্ধ থেমে গিয়েছিল সেই সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আরো আমরা যারা রয়েছেন সেই সময়কার ৭১ এবং ৬৫ যুদ্ধ দেখেছেন আমরা তাদের